সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুজিত চন্দ্র সাহা, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন ভিত্তিক অ্যাসাইনমেন্ট ক্লাসের আয়োজন করছি। সেখানে আজকে আমরা তৃতীয় অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় শিরোনাম প্রথম বিভাগ এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটি অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং যেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের ক্লাসে দেওয়া হয়েছে সেগুলো তোমরা বাড়ি থেকে অবশ্যই করে আনবে। তবে প্রথম অধ্যায়টা আছে আমাদের স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন। স্বাভাবিক সংখ্যা কি? আমরা দেখছি পাটিগণিতে 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক নিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ সংখ্যাগুলো। সেক্ষেত্রে এই 10টি অঙ্ক আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিহ্নিত করতে পারি। এখানে 10টি অঙ্ক হচ্ছে আমাদের, মনে করো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টিকে আমরা অঙ্ক, আর এই 10টি অঙ্ক দ্বারা আমরা সংখ্যা গঠন করি। সেক্ষেত্রে এই 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা বা সার্থক অঙ্ক, আর 0কে বলি আমরা অভাব জ্ঞাপক অঙ্ক। তাহলে এই 9টিকে বলি আমরা সার্থক অঙ্ক, আর 0কে বলি আমরা অভাব জ্ঞাপক অঙ্ক। এই অঙ্কগুলো দ্বারা আমরা সমস্ত সংখ্যাগুলো গঠন করব। তারপর আমাদের দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন। অঙ্কগুলো বাই সংখ্যাগুলো এক বা একাধিক অঙ্কগুলো নিয়ে আমরা সংখ্যা তৈরি করি। সেক্ষেত্রে সংখ্যাগুলো আমরা কীভাবে পড়ি? যে কোনো সংখ্যার ডান দিক থেকে আমরা পরে আসবো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এমন আমি একটা সংখ্যা লিখলাম, তাহলে এটা একক বলবো, এটা দশক, এটা শতক, এটা সহস্র, এটা অযুত। তাহলে প্রতি ঘরে এখানে 1 গুণ হবে, এখানে দশকের সাথে 10 গুণ হবে, শতক ঘরে 100 গুণ হবে। পরপরগুলো আমরা লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত গণতে পারবো। আর কোটির বাম দিকের ঘরগুলোতে সবগুলো অঙ্ক মিলিয়ে আমরা কোটির ঘর বলতে পারবো। আর এক্ষেত্রে আমরা কমা ব্যবহার করতে পারি। সংখ্যাগুলো ডান দিক থেকে 1, 2, 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরপর কমাগুলো বসবে। এই হচ্ছে আমার দেশীয় পদ্ধতিতে অঙ্কপাতন। আর আন্তর্জাতিক পদ্ধতির ক্ষেত্রে আমরা এখানে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, তারপরে বিলিয়ন, এইভাবে আমরা পড়ব। এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক অঙ্করীতি পদ্ধতি। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে উৎপাদক বা গুণনীয়ককে বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাকে হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন মনে করো আমি 5 লিখলাম, 5কে আমি লিখি 1 গুণ 5। তাহলে 5কে 5 এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা নেই, তাহলে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এরকম অনেকগুলো সংখ্যা আছে, 7 আছে, 1 গুণ 7 লিখতে পারি। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করলে ওই সংখ্যা এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্যান্য সংখ্যা বিদ্যমান থাকে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন মনে করে আমি লিখলাম 8, তাহলে 1 গুণ 8 সমান 2 গুণ 4। তাহলে 8কে বিশ্লেষণ করার পর পেলাম 1 এবং 8 ছাড়াও আমি 2 এবং 4 আরও দুটি সংখ্যা পেয়েছি। তাহলে 8 হচ্ছে এখানে যৌগিক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে গুণনীয়কে বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্যান্য গুণনীয়ক বিদ্যমান, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে সহমৌলিক সংখ্যা, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। যেমন দেখো আমি এখানে 5কে গুণনীয়কে বিশ্লেষণ করছি এবং 7কে গুণনীয়কে বিশ্লেষণ করছি। দুইটা সংখ্যার মধ্যে এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে এই দুইটা অঙ্কের মধ্যে 1 বিদ্যমান, তাহলে এই 5 এবং 7 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তারপর আমরা ভগ্নাংশ চলে যাই। ভগ্নাংশ অর্থাৎ ভাগের অংশ, কত ভাগের কত, এটা প্রকাশ করি আমরা, সেটা ভগ্নাংশ। ভগ্নাংশ 3 প্রকার হয়, 3 ধরনের ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। হর বলছি ছোট বড়, আর লব বলছি ছোট। তাহলে কি হয়, যদি আমি লিখি 8/5, তাহলে আমরা ভগ্নাংশের উপরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি। এক্ষেত্রে হরটা হচ্ছে বড় আর লবটা হচ্ছে ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। যেমন আমি লিখতে পারি
এখানে 5/8, তাহলে 8 হচ্ছে আমাদের লব আর 5 হচ্ছে আমাদের হর, তাহলে হরটা ছোট, লবটা বড়, তাহলে এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হয় একটি পূর্ণ সংখ্যা থাকবে, মোট 2, 3, 1, 2 সমস্ত 3/1 একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং হর এবং লব বিশিষ্ট একটি ভগ্নাংশ থাকবে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি আমরা। মিশ্র ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা হচ্ছে, যদি আমি লিখি 2 সমস্ত 3/1, তাহলে হয় হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ 3 গুণ 2 যোগ লব আর নিচে হর। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তরের নিয়ম হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ ওই গুণফলের সাথে লবকে যোগ করতে হয় আর নিচে হর বিদ্যমান থাকে, সমান 3 আর 2 গুণ করলে 6 যোগ 1, 6 যোগ 1 সমান 3/7। তাহলে এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা এগুলো ব্যবহার করে বইয়ে আমাদের অ্যাসাইনমেন্টের যে সৃজনশীলগুলো দেওয়া আছে এগুলো করতে পারবে। তারপর আমি দ্বিতীয়তে চলে যাই, অনুপাতের ধারণা এবং বিভিন্ন প্রকার অনুপাত। মানে অনুপাত, অনুপাতটা কি? অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, 2 বা ততোধিক মানে সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা করা হয় একটি আরেকটির কত অংশ, এটা যেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় সেটি হচ্ছে আমাদের অনুপাত। এখন আমাদের এই অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাতের সাথে 2টি রাশি বিদ্যমান থাকে। অনুপাতে 2টি রাশি, প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, পূর্ব রাশি, উত্তর রাশি, উত্তর রাশি। অনুপাতকে আমরা প্রকাশ করি এই চিহ্নটি দ্বারা আমরা অনুপাতকে প্রকাশ করি। তাহলে আমরা অনুপাত বুঝতে পারলাম। এবার আসলে আমরা বিভিন্ন প্রকার অনুপাত নিয়ে একটু আলোচনা করি। বিভিন্ন প্রকার অনুপাত আছে। প্রথমে সরল অনুপাত, যে অনুপাতে 2টি রাশি থাকবে, যে অনুপাতে 2টি রাশি থাকবে তাকে সরল অনুপাত বলবে, সরল অনুপাত। যেমন লিখতে পারি আমি 3:2, এটা একটা সরল অনুপাত, কারণ এখানে 2টি রাশি আছে, পূর্ব রাশি আছে এবং উত্তর রাশি আছে, এটা সরল অনুপাত। তারপর থাকতে পারে আমাদের ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত একটি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত প্রকাশ করা হয় তা পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। যেমন আমি সরল অনুপাতটি লিখেছি 3:2, এটাকে ব্যস্ত অনুপাত করলে 2 হবে আগে আর 3 হবে পরে, অর্থাৎ 2:3। সেক্ষেত্রে আগে 3 ছিল পূর্ব রাশি, এখন 3 হয়েছে উত্তর রাশি, 2 ছিল উত্তর রাশি, এখন 2 হয়েছে পূর্ব রাশি। তাহলে এই 2:3 হচ্ছে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত। তারপরে আছে আমাদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত 2 বা ততোধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত প্রকাশ করা হয় তাকে মিশ্র অনুপাত বলে। যদি আমি লিখি এরকম 2:3, 4:5, 3:2, তাহলে এখানে 3টি অনুপাত আছে। এখানে পূর্ব রাশি 2, এখানে পূর্ব রাশি 4, এখানে পূর্ব রাশি 3, তাহলে পূর্ব রাশির গুণ করি আমি 2 গুণ 4 গুণ 3। উত্তর রাশি এখানে আছে 3, এখানে 5, এখানে 2, এগুলো গুণ করি 3 গুণ 5 গুণ 2। তাহলে পূর্ব রাশির গুণফল কত হয়? 4 দুগুণে 8, 3 8 24 অনুপাত। উত্তর রাশির গুণফল 3 5 15, 15 দুগুণে 30। তাহলে 2:3, 4:5 এবং 3:2 এর মিশ্র অনুপাত হচ্ছে 24:30। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং এইভাবে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের এগুলো ভিত্তিতে যে অ্যাসাইনমেন্টের সিজনগুলো দেওয়া আছে তোমরা সেগুলো আসলে করতে পারবে। তো এই প্রত্যাশা করে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।